ফিলিস্তিন আমাদের তৃতীয় মাতৃভূমি। হ্যাঁ, এটা আমাদের মাতৃভূমি। যে ভূমি অর্জন করতে গিয়ে আমাদের শহীদদের রক্ত ঝরেছে, যে ভূমিতে আমাদের প্রথম কিবলা অবস্থিত, যে ভূমির মালিকানা আল্লাহ আমাদের দিয়েছেন, সেটা তো আমাদের মাতৃভূমি। যুগ যুগ ধরে ফিলিস্তিন ছিল মুসলমানদের ভালোবাসার কেন্দ্রবিন্দু, মুসলমানদের ঐক্যের সর্বোত্তম মাধ্যম এবং মুসলমানদের গর্ব ও গৌরবের ভূমি। যুগের আবর্তে মুসলমানদের অধঃপতনের সুযোগে ইসরায়েলিরা দখল করে নিয়েছে আমাদের ভালোবাসার ভূমিটুকুকে। শুধু তাই নয়, মুসলমানদের ভূমিতে থেকে মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতনের সর্বোচ্চটুকু। ইহুদিরা দাবি করছে এটা তাদের ভূমি, ক্ষণে ক্ষণে খ্রিস্টানরাও একে নিজেদের ভূমি দাবি করে বসে। কিন্তু ফিলিস্তিন তো শুধু মুসলমানদের। ফিলিস্তিন মুসলমানদের ছিল এবং ভবিষ্যতেও মুসলমানদেরই হবে। যদিও বর্তমানে আগ্রাসী শক্তি এর খানিকটা দখল করে রেখেছে, ফিলিস্তিন যে মুসলমানদের ভূমি তার সাক্ষ্য দেয় ইতিহাস। হ্যাঁ, ইতিহাসে সাক্ষ্য দেয় এ ভূমি শুধু মুসলমানদের, অন্য কারো নয়। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ফিলিস্তিন সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে আছি আমি মিতা মাহমুদ। যে জাতি তার নিজের অতীত ইতিহাস সম্বন্ধে কোনো ধারণা রাখে না বা তা থেকে কোনো জ্ঞান আহরণ করে না, সে জাতি কখনোই চূড়ান্ত শীর্ষে পৌঁছাতে পারে না। অথচ মুসলমানদের সুদীর্ঘ বীরত্বগাথা সোনালী ইতিহাস থাকা সত্ত্বেও আজ তারা ইতিহাস বিমুখী। ফলাফলস্বরূপ একের পর এক ভূখণ্ড হাতছাড়া হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ড। ফিলিস্তিন ভূখণ্ডটি আমাদের হৃদয়ের সঙ্গে সম্পর্কিত হলেও আমরা কেবল ইহুদি মদতপুষ্ট পশ্চিমা মিডিয়া থেকে প্রাপ্ত সংবাদ এবং ফিলিস্তিন নামের সঙ্গে পরিচিতির মাধ্যমেই নিজেদেরকে সীমাবদ্ধ করে রেখেছি। ফিলিস্তিন বা প্যালেস্টাইন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত, যেখানে বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে ফিলিস্তিন। এটি ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মের জন্মস্থান। ভৌগোলিক অবস্থান ও দুটি প্রধান ধর্মের সূতিকাগার হওয়ার স্বভাবতই ফিলিস্তিন নামক ভূখণ্ডটি রয়েছে ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য ও রাজনীতির এক দৃঢ় এবং আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস। আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের একটি সম্পূর্ণ ভূখণ্ড বা এর কোনো কোনো অংশ বিভিন্ন রকমের মানুষের দ্বারা পরিচালিত ও শাসিত হয়ে আসছে। এদের মধ্যে আছে কেনানীয়, আমোরীয়, প্রাচীন মিশরীয়, ইসরায়েল বংশের ইহুদি, ব্যাবিলনীয়, পারস্য, প্রাচীন গ্রিক, রোমান, বাইজেন্টাইনীয়, প্রাথমিক যুগের মুসলিম খিলাফত যেমন উমাইয়াদ, আব্বাসীয়, সেলজুক, ফাতমি প্রভৃতি, খ্রিস্টান ধর্মযোদ্ধাগণ। শেষের দিকে মুসলিম খিলাফত যেমন আইয়ুবী, মামলুক, উসমানীয় সাম্রাজ্য প্রভৃতি, ব্রিটিশ, জর্ডানি, মিশরীয় এবং হালামলের ইসরায়েল ও ফিলিস্তিনি সহ এরকম বহু জাতি এ অঞ্চলের ব্যক্তি ও শাসকবর্গ। ফিলিস্তিনের অপরাপর নামগুলো হলো কানান, জায়ন, ইসরায়েলের ভূমি, দক্ষিণ সিরিয়া, জুন্দ, ফিলিস্তিন এবং পবিত্র ভূমি। ফিলিস্তিন অঞ্চলটি পৃথিবীর প্রাচীন অঞ্চলগুলোর একটি, যেখানে মানুষের বসবাস, কৃষি নির্ভর জনসমষ্টি এবং সভ্যতা গড়ে উঠেছিল। ব্রোঞ্জ যুগের প্রথম ও মধ্যভাগে স্বাধীন কেনানীয় নগর রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, ফোয়েনিসিয়া, মাইনোয়ান, ক্রিট এবং সিরিয়ার গড়ে ওঠা সভ্যতা দ্বারা প্রভাবান্বিত হয়েছিল। 19 শতকের 80-র দশকে ইউরোপে বসবাসকারী ইহুদিরা ব্যাপক বিদ্বেষ ও নির্যাতনের শিকার হতে থাকেন। এই নির্যাতন ইহুদিদের মধ্যে এক মতবাদের জন্ম দেয়, যার নাম জায়নবাদ। এই জায়নবাদী আজকের ইসরায়েলের আধিপত্যবাদের চরিত্রটি নির্ধারণ করে দিয়েছে। মূলত জেরুজালেম ফিরে পাওয়ার লক্ষ্যে এটি ছিল এক দীর্ঘ আন্দোলনের সূচনা। এই সূচনা সাংগঠনিক রূপ পেতে সময় লাগেনি। 1897 সালে গড়ে ওঠে জায়নবাদী সংঘ। প্রথম জায়নিস্টিক কংগ্রেসে ফিলিস্তিন
ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র পত্তনের লক্ষ্য ধার্য করা হয়। এই লক্ষ্য অনুযায়ী 1902 সালের মধ্যেই 35,000 ইহুদি চলে আসে ফিলিস্তিনে। তাদের হাতে জন্ম হয় আজকের ইসরায়েল। তখন ইসরায়েলে ছিল মুসলিম নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড। 1914 সালের মধ্যেই আরও 40,000 ইহুদি এই এলাকায় আসে। প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিরা সমর্থন দেয় জার্মানিকে, কারণ তারা শত্রু রাশিয়ার বিরুদ্ধে লড়ছিল। জায়নবাদীরা চাইছিল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমর্থন পেতে। ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী লয়েড জর্জ ততদিনে ইহুদিদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি কমিউনিটির নেতা রথচারসুন্ডকে চিঠি দেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। ব্রিটিশরা 1917 সালে এই বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র গঠনের অঙ্গীকার করে। 1922 সালে বেলফোর ঘোষণার পরোক্ষ সমর্থন দেয় তৎকালীন লিগ অফ নেশনস। 1923 সালের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তৃতীয় আলিয়ার, যা সারা বিশ্ব থেকে ইহুদিদের ইসরায়েলে আসার ঘটনা ঘটে। এই পর্যায়ে 40,000 ইহুদি ফিলিস্তিনে আসে, আর 1929 সালের মধ্যে চতুর্থ আলিয়া হয়। এই পর্যায়ে আসে আরও 82,000 ইহুদি। এই সময়ে ইহুদি মুসলিম প্রথম বড় দাঙ্গা হয়। সময়টা 1929 সাল। জেরুজালেমের ওয়াইলিং ওয়াল বা বুরাক দেয়াল নিয়ে এই দাঙ্গা হয়। এই সংঘাতের পর 1931 সালে জায়নবাদীরা ইরগুন জাই লিউমি নামে এক মিলিশিয়া প্রতিষ্ঠা করে। এই বাহিনী 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা বিস্ফোরণ করে। 1948 সালে ইহুদি অধিকার আদায়ের নামে তারা দেইর ইয়াসিন গ্রামে গণহত্যা চালায়। এর আগেই অবশ্য 1938 সালে প্রায় 2.5 লাখ ইহুদি চলে আসে ফিলিস্তিনে। ফিলিস্তিনের জনমিতি দ্রুত বদলাতে থাকে, সঙ্গে সংঘাতের পরিস্থিতিও তৈরি হতে থাকে। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয়, তাতে ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার চাপ বাড়তে থাকে। ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা অঞ্চলটি তখন ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতেই 1948 সালের 14 মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। এর পরদিনই মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাক মিলে অভিযান চালায় ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা অঞ্চলে। সেটি ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। ইহুদিদের কাছে এটি স্বাধীনতার যুদ্ধ হিসেবে পরিচিত। তখনও সদ্যজাত ইসরায়েলের কোনো ভারী অস্ত্র ছিল না। স্লোভাকিয়া ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে। ওই বছরে 11 জুন 1 মাসের শান্তি চুক্তিতে বাধ্য করে জাতিসংঘ। সুয়েজ খাল সংকট। 1956 সালে যখন সুয়েজ খাল নিয়ে সংকট তৈরি হয়, তখন ইসরায়েল মিশরের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু সেই সংকটে আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন, ইসরায়েল ও ফ্রান্সকে পিছু হটতে হয়। এই সময় ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকারী নৎসিরদের খুঁজে বের করে হত্যা করতে থাকে বা মৃত্যুদণ্ড দিতে থাকে। এ সময় দুর্ধর্ষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা ওঠে তুঙ্গে। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। 1966 সালে আবার মুখোমুখি হয় আরব ইসরায়েল। 6 দিনের এই যুদ্ধে শুরু হয় ওই বছরের 5 জুন। 5 থেকে 10 জুন পর্যন্ত এই যুদ্ধে যা ঘটেছিল তার সুদূর প্রসারী প্রভাব পড়েছিল পরবর্তীকালে। ইসরায়েল বিপুলভাবে জয়ী হয় এই যুদ্ধে। তারা গাজা ও সিনাই উপদ্বীপ দখল করে নেয়, যা 1948 সাল থেকে মিশরের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরও তারা দখল করে নেয় জর্ডানের কাছ থেকে। সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় গোলান মালভূমি। এই সময় আরো 5 লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ফেলে পালাতে হয়। ইয়ম কিপুর যুদ্ধ। আরব ইসরায়েল সংঘাতের ইতিহাসে এর পরের যুদ্ধটি ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। 1973 সালের অক্টোবরের এই যুদ্ধে একাধিক ছিল মিশর আর রাশিয়া, অন্য পক্ষে ইসরায়েল। মিশর এই যুদ্ধে সিনাই অঞ্চলে তাদের কিছু হারানো ভূমি পুনরুদ্ধার করে, তবে গাজা বা গোলান মালভূমি থেকে ইসরায়েলকে হটানো যায়নি।
এই যুদ্ধের ফলে সৌদি সরকার 1973 সালে তেল সংকট সূচনা করে। 1974 সালে স্বাধীন ফিলিস্তিন গড়ে তোলার লক্ষ্যে তৈরি রাজনৈতিক সংগঠন পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক দেশের মর্যাদা পায়। ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। 1987 থেকে 1993 সাল পর্যন্ত সময়ে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান চলেছিল। 1993 সালে আসলো প্রক্রিয়ার ভিত্তিতে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তি সংস্থার পিএলও এর মধ্যে যে শান্তি চুক্তি সম্পাদিত হয় তার ভিত্তিতে 1996 সালে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি স্বায়ত্তশাসন কায়েম হয়। তবে এটি ছিল নামমাত্র। ততদিন অবশ্য সেই অঞ্চলের একটি বড় অংশ ইসরায়েলের অবৈধ বসতির কবলে অথবা সরাসরি সামরিক নিয়ন্ত্রণে চলে যায়। নতুন শতাব্দী ও দ্বিতীয় ইন্তিফাদা। দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় 2000 সালে এবং এটি 2005 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়ে অন্তত 3200 ফিলিস্তিনি ও 1000 ইসরায়েলি নিহত হয়। 2004 সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর হামাস ও ফাতাহের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। 2006 সালে ফিলিস্তিনি আইনসভার নির্বাচনে অধিকাংশ আসন জয়ী হয় হামাস। এরপর তারা গাজা উপত্যকা দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের সাহায্য বন্ধ করে দেয় এবং হামাসকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করে। প্রসঙ্গত, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে 1959 সালে গঠিত হয় আল ফাতাহ। মোহাম্মদ আব্বাস, সালাহ খালাফ, খালিল আল ওয়াজির, আহমদ শাহের, নায়েব ও আব্দুল মুহসেন আবু মাইজার দলটির প্রজন্মের কয়েকজন শীর্ষ নেতা। হামাস ফাত্তা জোট। 2014 সালে ফাত্তাহ ও হামাস একত্রে সরকার গঠন করতে রাজি হয়। তখন ইসরায়েল শান্তি চুক্তির আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। 2014 সালের 8 জুলাই হামাসের রকেট হামলায় উত্তর ইসরায়েল গাজা এলাকায় বড় ধরনের আক্রমণ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2017 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। 2018 সালের 14 মে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিন ইসরায়েল সংকট নতুন মাত্রা পেল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে গাজায়। সেদিন অন্তত 58 জন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি হামলায় আহত হয় 3000-এর বেশি। এই ঘটনার পর শতাধিক ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি সৈন্যদের গুলি ও বোমায় নিহত হয়। ফিলিস্তিনিরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছে গ্রেট মার্চ টু রিটার্ন, অর্থাৎ নিজের জায়গায় ফিরে যাওয়ার মিছিল। বরাবরের মতোই ক্ষয়ক্ষতির পাল্লা ফিলিস্তিনিদের দিকেই ভারী। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্র বরাবরই তার মিত্র ইসরায়েলের পক্ষে অবস্থান করেছে। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের মতো এমন চক্ষু লজ্জাবিহীন অন্ধ পক্ষপাত হয়তো কখনোই করা হয়নি। 2020 সালের 28 জানুয়ারি হোয়াইট হাউসের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তার বহুল প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। ট্রাম্পের মধ্যস্থতায় আরব রাষ্ট্র বাহরাইন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে। গুঞ্জন রয়েছে সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আশকারাতে মধ্যপ্রাচ্যে ইসরায়েল একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের মধ্যেও ইসরায়েলকে প্রকাশ্য সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সফররত সহায়তার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। মানবতার শক্তিশালী অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রের এ ধরনের পক্ষাবলম্বন খুদ মানবতা বিরোধী বলে দেখেছেন বিশ্লেষকরা। মার্কিন প্রশাসন নয়, মার্কিন গণমাধ্যম ও ইসরায়েল সমর্থন জুগিয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের পক্ষে প্রচারণা চালায় মার্কিন গণমাধ্যমগুলো, যেমনটি তারা ইরাক যুদ্ধের সময়ও করেছিল। ইরাকে সাধারণ মানুষের চেয়ে মার্কিন সেনাদের হতাহতের ঘটনাকে বড় করে দেখানো হয়েছিল সেই সময়। চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের বৈরী দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপিত হয়েছে। সেই সাফল্যের পর থেকেই মধ্যপ্রাচ্যে শান্তির দূত স্বীকৃতি পায় চীন।
রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন ইসরায়েল হামাস যুদ্ধেও একইভাবে শান্তি পুনরুদ্ধারের দায়িত্ব নিচ্ছে। এরই জের ধরে অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের বদলে বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিচ্ছে চীন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে আবারও একটি দায়িত্বশীল পরশক্তি হয়ে উঠতে চাইছে। বিশ্লেষক ইব্রাহিম ফ্লাই হাতের মতে চীন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় শূন্যতা পূরণ করে তার আন্তর্জাতিক ভূমিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো দেশ নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সে দেশের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।